সভ্যতার আদি পর্ব থেকে আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে এই বিলাপের গান প্রচলিত রয়েছে। তবে জারি গান একটি বিষয় নিয়ে করা, একটি ধর্মের বিষয় নিয়ে, মূলত মহরম, কারবালার যুদ্ধ এবং হাসান হোসেনের বিলাপের গান। আমরা দেখেছি যে উত্তর ভারতে মাতম হয় মহরমের পর, কিন্তু আমাদের বঙ্গদেশে বহুদিন ধরে এই জারি গান প্রচলিত রয়েছে হাসান হোসেনের গল্প নিয়ে বা তার বিলাপের গল্প নিয়ে। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন শ্রী শুভেন্দু মাইতি, নিজে সঙ্গীতকার এবং লোকসংস্কৃতিক বিশারদ, প্রচুর গবেষণা করেছেন। আর রয়েছেন কালিকা প্রসাদ ভট্টাচার্য, উনি উত্তরবঙ্গ বা আসামের জারি গান নিয়ে প্রচুর কাজ করেছেন। তা ওদের সঙ্গে আজকে আলোচনা করে আমরা জানতে পারবো জারি গান কি অবস্থায় রয়েছে বা তার ইতিহাস বা বিভিন্ন জায়গায় জারি গান কিভাবে প্রচলিত। শুভেন্দুবাবু, আপনাকে দিয়ে শুরু করি। এখন এই যে জারি গান তো দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে বঙ্গদেশে, তো মূলত এটা কিভাবে এসেছিল আপনার কি ধারণা? মানে আমরা খুব একটা বিরাট থিওরিটিক্যাল কিছু করছি না, তা নয়। আসলে জারি গান তো আপনি ইতিমধ্যে বলেছেন যে এটা মূলত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের গান এটা, এবং কারবালার যুদ্ধ এবং হাসান হোসেনের যে আত্মবলিদান সেই বিষয়কে ভিত্তি করে জারি গান রচিত হয় এবং মূলত মহরমে এই গান গাওয়া হয়। একটি বিশেষ ওদের ধর্মীয় অনুষ্ঠানে এই গানটা গাওয়া হতো। জারি গানের উৎস যদি আমরা বলি তাহলে দেখা যাবে, ধরুন প্রায় হাসান হোসেনের আত্মবলিদানের ঘটনা ঘটলো প্রায় 1300 বছর অতিক্রম করে গেছে। জারি গান চর্চিত হতে শুরু করেছে কিন্তু ব্যাপকভাবে সেটা কিন্তু মধ্যযুগে এসে, ত্রয়োদশ শতাব্দী থেকে। হ্যাঁ, মধ্যযুগে এসে কিন্তু জারি গানটা ত্রয়োদশ না আরো পরে, ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীর শেষের দিকে জারি গান ব্যাপকভাবে চর্চিত হতে শুরু করেছে। এবং জারি গান এপার বাংলা, ওপার বাংলা এবং আসামেরও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু জারি গান আজও চর্চা হয়। এই জারি গান যারা চর্চা করেন তারা সমাজের একদম নিচুর তলার মানুষ। এই ধরুন যে শিল্পীদের গান আপনারা শুনলেন, এরা সকলে পেশাতে তন্তুবাই, তাঁতের কাজ করেন সকলে, এইটাই তাদের জীবিকা। আর এই গানটা তারা করেন নিজেদের ভেতর থেকে, নিজেদের উৎসারিত হয় তাদের ভেতর থেকে এই গানটি। এবং আমাদের রাজ্যে পশ্চিম বাংলাতে আমি যতদূর দেখেছি যে এই জারি গানের চর্চাটা যে যে জেলাতে হয়, মুর্শিদাবাদে হয়, মেদিনীপুরে হয়, হুগলিতে হয়, সর্বত্রই কিন্তু একেবারেই নিরন্ন খেটে খাওয়া মানুষরাই এই গানগুলি তারা বাঁচিয়ে রেখেছেন, দীর্ঘ চর্চা করে এরাই বাঁচিয়ে রেখেছেন গানগুলোকে দীর্ঘদিন ধরে। আর জারি গানের দুটো বিষয় আছে, দুটো ধারা আছে। একটি হলো জারি মানে বিলাপ, বিলাপের গান, আর একটি বীর রসের গানও আছে জারি গানের। বীর রসের গানও কি মহরমের সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, একবারে ওই মহরমের সঙ্গে গানগুলি গাওয়া হয়। আর এই বীর রসের গানটা বেশি শোনা যায় কিন্তু আসাম অঞ্চলে বা এই সিলেট, অতীতের যে সিলেট ও শ্রীহট্ট এলাকা, কালিকা বলতে পারবো এটা ব্যাপারটাতে। যে মানে আসামে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাঙালিদের বাস আছে এবং তারা মূলত একটা সূত্রে পূর্ববঙ্গ, আজকে যাকে বা বাংলাদেশ আমরা বলছি, তার যে সুরমা উপত্যকা ছিল, শ্রীহট্ট, ময়মনসিংহ ইত্যাদি অঞ্চল নিয়ে তার একটা উত্তরাধিকার, সাংস্কৃতিক উত্তরাধিকার তারা বহন করছেন, সেই সংস্কৃতি তারা বহন করছেন। এবং আমাদের ওদিকেও মূলত আসলে যে জিনিসটা শুভেন্দুদা একটু আগে বললেন যে এটা তো শুধু জারি গান না, এমনি আমার মনে হয় যে চৈতন্য পরবর্তী সময়ে হিন্দু মুসলমান দুটো সম্প্রদায়েরই বাঙালিদের মধ্যে লোকসংস্কৃতি, তার গান করা, তার ইত্যাদি, সেই কৃষ্ণ কীর্তনের পর থেকে কীর্তনের যে বহুল প্রচলন, হ্যাঁ, অন্যদিকেও কীর্তন না হলেও সে সুফির সঙ্গে তার একটা ইন্টারাকশন, এই সমস্ত কিছু মিলিয়ে জারি গান ইত্যাদিতে তার প্রচার বা তার চর্চাটা হয়তো অনেক বেশি বেড়ে যায়। তার মানে আপনি বলতে চাইছেন যে কীর্তন বা সুফি সম্প্রদায়ের গানে বা মুর্শিদি গানে
যে মানবতা বোধ বা সমস্ত সম্প্রদায়ের মধ্যে যে একটা মিলন, এটাও কি জারি গানের মধ্যে প্রচলিত রয়েছে? না, জারিটা হচ্ছে একটা বিশেষ সময়ের একটা বিশেষ ঘটনাকে অবলম্বন করে গান। কিন্তু তার মধ্যে জারিটাকে কি এই উপাদানগুলো চলে আসে? জারিটাকে হ্যাঁ, সেটা হচ্ছে আজকে মুর্শিদি গানে বা কীর্তনে হয়তো যে মানবতার কথা বা যে প্রেমের কথা, সেটা হয়তো জারি গানে নেই। কারণ জারি তো একটা ঘটনাকে নিয়ে হচ্ছে, সেই কারবালা প্রান্তরের যুদ্ধ। এবং বীররসের কথাটা আমি যে জায়গাটাতে মানে প্রসঙ্গতে আবার ফিরে আসতে চাইছি, যে বীররসের ব্যাপারটা জারি গানে আমাদের ওদিকের, আমি যা দেখেছি সেই জায়গা থেকে আমি বলছি। আমি তো বাংলাদেশে গিয়ে দেখিনি, আমি আমাদের ওই বরাক কিন্তু ওই উপত্যকা, ধারাটা ওই নিশ্চয়ই ধারাটা রয়েছে, নিশ্চয়ই। অবশ্যই। তো মহরমের সময় যে মিছিলগুলো বেরোয়, যে তাজিয়া ইত্যাদি নিয়ে যে মিছিলগুলো বেরোয়, তখন এই মিছিলগুলোতে একটা বড় বাদ্যযন্ত্র, মানে প্রায় একটা গাছের খোল বড়, তার মধ্যে একটা চামড়া লাগিয়ে সেটাকে পেটানো হয়, এবং মানে হয়তো সেটাই প্রথম গান, মানে জারি গান যদি বলতে একটু গেলে। আমাদের মানে হ্যাঁ যারা দেখছেন তাই জন্য আপনি যদি শুনিয়ে বলেন খুব হ্যাঁ, ভালো হয়। সেটাই আমি বলছি। আমার সঙ্গে একটা যন্ত্র আছে, সেটাকে হ্যাঁ। একটু ব্যবহার করে পড়লে নিশ্চয়ই, খুব রিদমটা ভালো। পাওয়া যাবে। মানে একদম বলছিলাম, প্রথম হয়তো সেটাই হবে, ওদের তালে তালে যে হাই হাসান হাই হুসেন কথাটা দেন, হ্যাঁ। তারপর হয়তো পদকর্তারা সেখানে এক একটা করে কথা বসিয়েছেন। তো একটা গানই যেমন কে মারিল তোমারে রে মদিনার শহীদ হোসেন, কে মারিল তোমারে, হে কে মারিল তোমারে রে মদিনার শহীদ হোসেন, কে মারিল তোমারে, এ জিদ হইলা বৈরি বিধির লিখন, হুসেনের গায়ে দেখি লালো কাফন রে মদিনার শহীদ হোসেন, কে মারিল তোমারে, হে কে মারিল তোমারে। মানে ওই এই যে যুদ্ধের একটা যুদ্ধে যাওয়ার বীর রস, প্রস্তুতি, হ্যাঁ, বীর রস। একটা মানে প্রত্যাখ্যান জানানো যে আজকে আমি যুদ্ধে প্রস্তুত, আবার যুদ্ধ লড়ে নেব, হ্যাঁ, এই জিনিসটা আছে। আবার একই দিকে একটা বিলাপও আছে। এবং এই যে মানে বীর রস বা এই যে গানগুলো, এর সঙ্গে আমাদের অঞ্চলে অদ্ভুত সুন্দর সুন্দর নাচ আছে। আমাদের অঞ্চলের একটা যেটা বৈশিষ্ট্য বা যেটা জেনেছিলাম শুনেছিলাম বড়দের কাছ থেকেও, জারি গানটা সেই একই রকম ভাবে, সেটা মুসলমান সম্প্রদায়ের যারা বাঙালি আছেন, ওদেরও যাদেরকে আজকে নিম্নবর্গ বলা হচ্ছে সামাজিক ইতিহাসে, এদের মধ্যেই মূলত এর চর্চাটা ছিল। তাই বলে আবার এটা ভেবে নেওয়াও ভুল হবে, আমি আমাদের অঞ্চলের প্রেক্ষিতে বলছি, যে উচ্চবর্গর মানুষরা এতে অংশগ্রহণ করেননি, সেটাও নয়। কিন্তু মহরমের সময় মানে একটা অ্যাক্রস দ্য ক্লাস বা এই ধরনের একটা বিষয় ঘটে যায়, ঠিকই, হ্যাঁ, ঠিক। সেটা হয়। কারণ ওটা তো মানে আর ইসলাম ধর্মে তো হ্যাঁ, জাতের হ্যাঁ, ব্যাপারটা নেই। ওইভাবে নেই। সুতরাং এই জিনিসটা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে একটা নাচ, তবে সেই নাচটা ছেলেরাই নাচেন, সেটা ভীষণ মানে মার্শাল আর্ট যাকে বলে, সেই ধর্মী লাঠি নিয়ে, ছোরা নিয়ে, নারায়ে মাতম বলে আর কি বিষয়টাকে, আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে নাচ করতে করতে। এই জিনিসগুলো আমাদের অঞ্চলে এই মাতম বলে, মাতমের মধ্যে দুটো বীর রস রয়েছে, আবার এই বুক চাপড়ে চাপড়ে আবার দুঃখের বিলাপ। আমাকে বিসমিল্লাহ খান শুনিয়েছিলেন যে মারা গায়া হ্যায় তীর সে, ওই বিখ্যাত কারবালার যুদ্ধেরই গান, ওরা মাতম, কিন্তু তিনি তখন কাঁদছেন, ওরা সব চোখ দিয়ে জল পড়ছে, সে গান গেয়ে যাচ্ছেন, বাচ্চারা বাপকা। আর একটা জিনিস যেটা হয়, জারির পালা হয়, মানে সেই হাসান হুসেনের জন্ম থেকে হাসানের মৃত্যু কিভাবে হলো, হুসেনের মৃত্যু কিভাবে হলো, কিভাবে কারবালা প্রান্তরে ঘটনাটা, যেটা আমরা পরবর্তীতে আধুনিক সাহিত্যে বিষাদ সিন্ধুতে হয়তো তার একটা অন্যরকম ভাবে তার পাই, সেটা ওদিকের লোকশিল্পীরা পালা করে গানগুলো শোনান। তো আমাদের অঞ্চলে একটা জিনিস কি, জারিটা কখনোই মঞ্চে বা মানে ভদ্র সমাজ বলতে বা সাংস্কৃতিক চর্চা বলতে যে জিনিসটা, এটা ছিল না। আমাদের ওখানে আমাদের সঙ্গীত সংগ্রাহক আমাদের অঞ্চলের অনন্ত ভট্টাচার্য ওনার নাম, উনি প্রথম জারিটাকে সংগ্রহ করে তাকে শোনানো, নানান মাধ্যমে তাকে প্রচার করা, লোকশিল্পীদের মারফতে ওনাদের নিজের একটা দল ছিল, এই কাজটা তখন শুরু করেন। তখন থেকে মানুষের সামনে জারি গান বলে যে আলাদা একটা জার আছে বা গানের মধ্যে আলাদা একটা আছে, সেই বিষয়টা আসতে থাকে। আচ্ছা শুভেন্দু, এই যেটা কালিকাবু বললেন যে আস্তে আস্তে তো আমরা জানতে পারলাম, এদিকে আমাদের এদিকেও কি কলকাতা শহরে জারি গানের কি সম্পর্কে লোকে জানতো? খুব একটা আসলে কলকাতা শহরের জারি গানের চর্চা সেইভাবে কিন্তু আমরা কখনো দেখিনি। এখানে মহরমের যে মিছিলগুলি বেরোয়, সেখানেও কিন্তু ওই ছোড়া খেলা, লাঠি খেলা এসব দেখা গেছে,
কিন্তু ঠিক জারি গান কলকাতা শহরের বুকে কিন্তু সেভাবে শোনা যায় না খুব একটা। পূর্ববঙ্গে কিন্তু আছে প্রচলনটা, এবং পূর্ববঙ্গের শহরগুলোতে কিন্তু আছে। আচ্ছা, আমি একটা বিষয় কারিকাকে আমি জিজ্ঞাসা করি, এটা তো ঘটনা যে জারি গানটা একটা ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে বা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠা গান। আমাদের রাজ্যে বিশেষত নদিয়া জেলাতে আমরা দেখেছি যে জারি গান তার এই যে বিষয়, এই বিষয় ভাবনাকে অতিক্রম করে অন্য বিষয়ের ভেতরে ঢুকেছেন। নদিয়াতে দুটো ফর্ম আছে মূলত, মর্শিয়া জারি, যেটা এই হাসান হোসেনের এই বিলাপকে কেন্দ্র করে রচিত হয়েছে, যেটা নেচে নৃত্যগীত সহ গানটা গাওয়া হয়, মূলত বিলাপের গান। আরেক ধরনের ধুয়ো জারি বলে একটি গান, একটি আঙ্গিক প্রচলিত আছে। চাইনুদ্দিন মল্লিক বলে একজন অনুষ্ঠান করেছেন এবং সরকার তাকে লালন পুরস্কারও দিয়েছিলেন। চাইনুদ্দিনের যে ধুয়ো জারি, সেটা কি ধরনের, আপনি যদি একটু চাইনুদ্দিনের ধুয়ো জারি বলতে ধরুন সেখানে কেবলমাত্র যে ধর্মীয় বিষয়গুলি এসেছে তা কিন্তু নয়, তার পাশাপাশি সমকাল তার গানের মধ্যে অদ্ভুতভাবে কিন্তু প্রতিফলিত হয়েছে, এবং সেটা হয়তো কোথাও খুব প্রক্ষিপ্তভাবে মনে হলো হঠাৎ করে কিন্তু এসেছে। মানুষের কষ্ট, মানুষের দুঃখ, যেমন চাইনুদ্দিন একটি গানের লাইন, মানে হাসান হোসেনের বিলাপের সঙ্গে নিজেদের যন্ত্রণাটা প্রকাশিত হয়েছে। এবং চাইনুদ্দিন একটি বিখ্যাত গানের লাইন আছে, কোন আল্লাহ আমার শত্রু নয়, শত্রু আমার খিদে, শত্রু শোনে লড়াই আমায় করতে হয় যে সিদে। মানে ঠিক কালকে তো ফুল্লরার আমাদের এই লড়াইটা কিন্তু এসে গেছে, এটুকু ধুজারি 12 মাসে যেটা আছে ধুজারি থেকে এসে গেছে। এমন তো নদিয়া জেলাতে এই পরিবর্তনটা কিন্তু জারি গানে লক্ষ্য করা গেছে। এখন আমরা লোকায়ত সংস্কৃতির ক্ষেত্রে কেন, প্রায় সমস্ত সংস্কৃতির ক্ষেত্রেই দেখেছি যে যুগ বা সময়কে অতিক্রম করতে পারে না কোনদিন সংস্কৃতি, সময় তার থাবা বসাই সংস্কৃতিতে। সেখানে আমাদের এই রাজ্যের একটি জেলাতেই বিষয়টি আমরা দেখেছি। এইরকম কোন দৃষ্টান্ত কি তোমাদের ওই এলাকাতে খুঁজে পাওয়া যায় কিছু? আমাদের ওইদিকে আসলে জারি গানের মধ্যেই দৃষ্টান্তটা খুঁজে পাওয়া যাবে না, কারণ ওখানে যারা সমকালীন বিষয় লোকগানে নিয়ে আসেন লোকশিল্পী, আমি অন্য কারোর কথা বলছি না, গ্রামীণ লোকশিল্পীরা, তারা দু ধরনের গান করেন। একটাকে বলে মাল জোড়া, মানে দুজন দাঁড়িয়ে গেলেন, কবি হিসেবে দুই মাল বলা হয় ওদের, ওরা জোড় খেলেন, সেখানে খুব সমকালীন বিষয় দেখেছি। হ্যাঁ, আবার কখনো ওই পালা গান করেন, বা এই যে আমাদের কোর্ট চত্বরে দাঁড়িয়ে লোকশিল্পীরা ওই ছোট ছোট ওষুধের ইয়ে করেন, বিজ্ঞাপন। তো তখন এই সমকালীন বিষয়গুলো ভীষণ আসে। কিন্তু জারি যে ব্যাপারটা, ওটা আমাদের ওখানে কিন্তু এমনি ধরুন জারি শিল্পী সংস্থা আছে, বা এরকম কোনো এই যে বললাম একটু আগে লোকবিচিত্রা বা এরকম ওরা, বা এখানে কলকাতায়ও আর একজন সংগ্রাহক মুকুন্দ ভট্টাচার্য, উনি জারি নাচ টাচ উদয় শঙ্কর ফেস্টিভ্যালে দেখিয়েছিলেন। তো এছাড়া আমাদের ওখানে যে সমকালীন অন্যান্য বিষয়ের মধ্যে জারির আঙ্গিকে সেই বিষয়গুলোকে উপস্থাপন করা, একবারই শুনেছিলাম দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে ওই দার্বি বাগান বলে আছে, ওখানে বোমা পড়েছিল, তো সেটা নিয়ে একটা জারি গান রচিত হয়েছিল। সেই গানটা কি সেটার কারোর কাছ থেকে খুঁজে পাইনি। হ্যাঁ, আর আমার শোনা মতে জারিতে আমি ওই প্রভাবটা আমি কখনো পাইনি, বা সমকালীন বিষয় নিয়ে জারি গানটা পাইনি। আচ্ছা শুভেন্দুবাবু, এরকম একটা প্রচলিত ধারণা আছে যে চৈতন্যদেবের সময় আবার জারি গান খুব জনপ্রিয় হয়, তার মানে কোনো কীর্তনের সঙ্গে কোনো সম্পর্ক আছে? আসলে এই সম্পর্কটা কখনো দেখিনি আমি। এই দুটি ধারা প্রায় একই সময়ে পাশাপাশি সমান্তরাল ভাবে উজ্জীবিত হয়েছে, কিন্তু সেই অর্থে মিশে যেতে পরস্পরের সাথে কখনো দেখিনি ব্যাপারটা, পাশাপাশিই চলেছে বিষয়টি। তবে একটা অদ্ভুত বিষয়, যেটা জারি গানে আমরা দেখি যে চাইনুদ্দিনের কথা বললাম, চাইনুদ্দিন তো নিজে গান লিখতেন না, ওর গান মূলত যিনি লিখতেন তিনি কিন্তু ধর্মবিশ্বাসে খ্রিস্টান ছিলেন, রূপচাঁদ সরকার। হ্যাঁ, মূলত ওর গানটা উনি লিখতেন। বা উপিন হালদার বলে একজন জারি গানের স্রষ্টা ছিলেন, ইনি তফসিলি সম্প্রদায়ের হিন্দু ধর্ম বিশ্বাসী মানুষ। বা এই সময় ধরুন বাংলাদেশে অত্যন্ত একজন জনপ্রিয় জারি শিল্পী আছেন, তার নাম নকুল, হ্যাঁ, নকুল বিশ্বাস, অত্যন্ত জনপ্রিয় জারি গানের শিল্পী আছেন। তবে এটি দেখা গেছে যে সমস্ত যুগে লোকায়ত সংস্কৃতির ক্ষেত্রে সমস্ত ধর্মের ঊর্ধ্বে উঠে আসে। যেমন দেখা গেছে গম্ভীরা গান মূলত শিব বন্দনা হলেও
বহু স্রষ্টা আছেন তার যারা ধর্মবিশ্বাসী মুসলমান। একেবারে হ্যাঁ, আমাদের মেদিনীপুর জেলাতে পটচিত্রীদের পটশিল্পীদের ক্ষেত্রে দেখা গেছে তারা দুটো নাম রক্ষা করেছেন। তাদের বাড়ির বউরা শাঁখা সিঁদুর পরে আবার 5 ওয়াক্ত নামাজ পড়েন। জারিগানের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি দেখা গেছে যে সেখানে সমস্ত ধর্মের বেড়া ভেঙে কিন্তু স্রষ্টা হিসাবে সমস্ত ধর্মের মানুষ কিন্তু সেখানে উঠে এসেছে। এটা একটা আরেকটা সুরের ব্যাপারে, ধরুন এই যে নদিয়ার যে সুর বা পূর্ববঙ্গের সুরের মধ্যে খুব একটা তফাৎ আছে না, এটা একটা থাকবে, মানে একটা তফাৎ থাকবে, কেননা এটা একটা খুব সুন্দর মানে পরিভাষা ব্যবহার করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস। শাস্ত্রীয় সঙ্গীতে যাকে ঘরানা বলা হয়, উনি লোকসঙ্গীতে বলেছিলেন বাহিরানা। হ্যাঁ, বাহিরানা মানে একটা অঞ্চলের এক একটা সুর। আমাদের ওদিকের সুরের মধ্যে যেমন এটা শুনলেই বোঝা যাবে যে একটা ভাটিয়ালির স্ট্রাকচার আছে। আচ্ছা, মানে ভাটিয়ালি বা ভাওয়াইয়া? না, ভাওয়াইয়াটা উত্তরবঙ্গের ব্যাপার। পূর্ববঙ্গ অঞ্চলে যেহেতু ভাটিয়ালি, যেমন জাস্ট আমি একটু একটা উদাহরণ করে দিচ্ছি, যে ধরুন বিলাপ একটা গান। হ্যাঁ, খান্দে বিবি শহর বানু এ চিতম কে করলো মারিয়া কুলে রিয়াজ গো বসতি শুনকে করলো। এই যে একদম বিস্তীর্ণ নদীর মধ্যে, এবং এইটাই হয়, এই জিনিসটা হয় কিন্তু মানে সুরে এই যে অঞ্চলগত যে বৈশিষ্ট্যটা সেটা প্রতিফলিত হয়, উঠে আসে। এবং ওই জারিগুলো যদি দেখা যায়, যেটা খুব মার্শাল বা বীর রসের যে জারি, তার সুরের যে প্রোগ্রেশনটা, হ্যাঁ, তার আরোহ অবরোহণটা, সেটা কিন্তু ওই সারি ভাটিয়ালি, ওই যেমন পালা করে তো, ওই কাশেম আলী যুদ্ধে যাবে, কাশেম আলী রনে যাইতে বিনাই কান্দে সাকি নাই, হায় রে দুঃখের আগুন লাগলো কলিন যায়। এই তার স্ট্রাকচারটা কিন্তু এলাকাগতভাবে ভিন্নতাটা এসেই যায় আর কি। আর আরেকটা হচ্ছে যে এই যে জারি গানের যে জনপ্রিয়তার কথা, আমার যেরকম খুব একটা ভুল ধারণা রয়েছে, শহরে যেটা জনপ্রিয় বা যেটা মিডিয়া যাকে জনপ্রিয় বলে সেটাই বোধহয় জনপ্রিয়তা, তা তো নয়। হ্যাঁ, না, জনপ্রিয়তার সংজ্ঞাটা নির্দিষ্ট হওয়ার দরকার। জনপ্রিয়তা কাকে বলে? আসলে যে গানটা 600 বছর ধরে বেঁচে আছে, কোনো প্রচার মাধ্যমের সাহায্য সহযোগিতা ছাড়াই, কেবলমাত্র পরম্পরাতে যে গান 600 বছর ধরে বেঁচে আছে, তাকে জনপ্রিয় বলবো? না, মাধ্যম, মিডিয়া, ক্যাসেট কোম্পানি, দূরদর্শন, রেডিও, মাচার ফাংশন, যাকে জনপ্রিয় করবার চেষ্টাতেও সে 50 বছর বাঁচতেই তার নাভিশ্বাস হয়ে যায়, তাকে জনপ্রিয় বলবো? এই সংজ্ঞাটি বোধহয় নির্দিষ্ট হওয়ার দরকার। সেক্ষেত্রে আমরা বলবো যে গান একটা গ্রামাঞ্চলে গেলে 20,000 মানুষ সারা রাত্রি বসে শুনছেন, কেবলমাত্র মিছিলে জারি গান লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছেন, তাকে জনপ্রিয় বলবো না। যেহেতু কলকাতা শহরের বা কোনো মধ্যবিত্ত জনগোষ্ঠীর মধ্যে তার সেই অর্থে তার বাণিজ্যিক সাফল্য এলো না বলে, ওই আসলে কোর ব্যাং হয়ে বাণিজ্যিক সাফল্য আসলে জনপ্রিয়, এটা নির্দিষ্ট হওয়া দরকার। কালিকা বাবু, শুভেন্দু, আপনাদের অনেক ধন্যবাদ। জারি গানের সম্পর্কে আমাদের দর্শকরা খানিকটা জানতে পারলেন। আমরা আবার পরবর্তী অনুষ্ঠানে চাই আপনারা আবার আসুন এবং এই ধরনের গানের প্রচার করুন।